নমস্কার বন্ধুরা, আমরা আজ প্রদর্শিকা টিভিতে এমন একজন বিশিষ্ট সাংবাদিককে পেয়েছি যার সাথে আমরা আন্তর্জাতিক রাজনীতি, সাম্প্রতিক পরিস্থিতি, আমাদের রাজ্যের তথা দেশের এবং বিভিন্ন বিষয়ে কিছু কথা বলবো। তিনি হচ্ছেন অর্ক ভাদুরী। নামটি এখন বহুল পরিচিত। তিনি ফ্রিল্যান্স সাংবাদিক, যাকে স্বাধীন সাংবাদিকতা বলা হয়, সেভাবেই করেন। দক্ষিণ এশিয়া ও ইউরোপের রাজনীতি ও উদ্বাস্তু সংকট তার আগ্রহের অন্যতম বিষয়। বর্তমান সময়ের আন্তর্জাতিক বামপন্থী আন্দোলন, এটা তার আগ্রহের বিষয়। তিনি একটি পত্রিকা সম্পাদনা করেন, সাম্য চর্চা, ফলিত তত্ত্বের উপরে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। তিনি ব্রিটেনের দৈনিক পত্রিকা মর্নিং স্টার, যেটা আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়, সেই পত্রিকার নিয়মিত পত্রিকাতে সাংবাদিকতা এবং লেখকতা কলম লিখেন, গুরুত্বপূর্ণ সব কলম লিখেন। তিনি ভারতের আউটলুক পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। তিনি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টে অংশ নিয়েছেন। তিনি শুধু সাংবাদিকতা করেন না, অ্যাক্টিভিস্ট সাংবাদিক বলা যায় তাকে, বলা যায় মানে বলতেই হবে। ব্রিটেনে গাজা ট্রাইব্যুনালে সারা বিশ্বের বিশিষ্ট 8জন সাংবাদিক অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম, অর্ক ভাদুরী। তো অর্ককে আমরা এই প্রদর্শিকা টিভিতে স্বাগত জানাচ্ছি। তার সাথে কিছু বাক্যালাপ, কথাবার্তা, ইনফরমেশন এগুলো আমরা নেব, যেহেতু তিনি গোটা বিশ্বের রাজনীতির দিকেই খুব সতর্ক নজর রাখছেন। আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ। বাংলাদেশের তিনি প্রায় দুবেলা, মানে এবেলা ওবেলা যাতায়াত করেন। এই যে গত বছরের জুলাই আন্দোলন, তারপরেও তিনি বার কয়েক গিয়েছেন সেখানে। ফলে এইরকম একজন সমাজ সচেতন, দায়বদ্ধ, সামাজিক দায়বদ্ধতা সচেতন একজন সাংবাদিককে আমরা পেয়েছি আমাদের প্রদর্শিকা টিভিতে। তার সাথে আমরা অনেক প্রশ্ন, অনেক কথা বলা যায়, কিন্তু সময়ের কারণে আমরা প্রশ্নগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা স্বাগত জানাচ্ছি অর্ককে। ধন্যবাদ। আচ্ছা, আপনার তো এখন সাংবাদিকতা, লেখকতার সুবাদে বিশেষ পরিচিতি তৈরি হয়েছে। আপনি খুব উদ্যমী একজন সাংবাদিক। আমরা ওই বহরমপুরের মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদের, তার সাথে আপনার একটা যোগসূত্রও আছে, পৈতৃক সূত্রে। আমরা সেই জায়গা থেকে গর্বিত, আনন্দিত। আমরা এই মুহূর্তে খুবই গভীর একটা দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছি। শুধু আমাদের রাজ্য না, দেশ নয়, সারা বিশ্বেই একটা খুবই অভূতপূর্ব একটা সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে থেকে আমরা কিছু কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো। যেমন ধরুন, অনেকেই মনে করেন, যদি আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না, আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষেত্রে বর্তমান বিশ্ব কি একমুখী, মানে ইউনিপোলার থেকে মাল্টিপোলার ব্যবস্থার দিকে যাচ্ছে, এরকম একটা প্রশ্ন উঠছে। তো আমি ব্যক্তিগতভাবে এটাকে মনে করি না। এই কারণে করি না, একটু বলে দিলে আপনার সুবিধা হয়। যে অর্থনীতির ক্ষেত্রে বা উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সব জায়গায় একই রকম সম্পর্ক হয়, মালিক মজুরের সম্পর্ক হয়, উৎপাদন সম্পর্ক যদি অন্যরকম না হয়, সামাজিক মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা আর ব্যক্তি মালিকানার এই বিষয়গুলো যদি আমরা না মাথায় রাখি, তাহলে এই যে আজকে বিশ্ব পুঁজিবাদের বা ক্যাপিটালিস্টদের যে বাজার দখলের লড়াই, সেইটাকে কেন্দ্র করে নানা ধরনের গ্রুপগুলো তৈরি হচ্ছে, বা সমস্ত রাষ্ট্র শক্তিগুলোর মধ্যে আলাদা আলাদা সব সেক্টর তৈরি হচ্ছে, সেইগুলোকে আমরা ভাবতে পারি যে এটা মাল্টিপোলার ব্যবস্থার দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। আপনি কি মনে করেন? মানে তুমি, আর তোমাকে তুমিই বলি, আমি বরাবরই আজও বলছি, তুমি কি মনে করো? ধন্যবাদ আমাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রথমত, যদি মানে বিশ্ব এক মেরু না বহু মেরু, এই মুহূর্তে এইটা দেখার দুটো চোখ থাকতে পারে। একটা আপনি যেটা বলছিলেন, যেটা মূলত ক্লাসিক্যাল মার্কসিস্ট জায়গা থেকে বলা, যেটা হচ্ছে মতাদর্শের জায়গা থেকে বিশ্বকে দেখা।
যে একদিকে পুঁজিবাদী বিশ্ব আরেকদিকে সমাজতান্ত্রিক বিশ্ব, এরকম ভাবে একটা দেখার চোখ থাকতে পারে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা চোখ থাকতে পারে, একদিকে ইসলামিক ওয়ার্ল্ড আরেকদিকে অ ইসলামিক ওয়ার্ল্ড। কিন্তু যদি এই সমস্ত কিছুর বাইরে গিয়ে এই মতাদর্শগত যে সমস্ত ন্যারেটিভ গুলো রয়েছে সেগুলোর বাইরে গিয়ে যদি আমরা দেখি, যে তাহলে দেখবো যে কোল্ড ওয়ারের সময়, ঠান্ডা যুদ্ধের সময় যেরকম করে পৃথিবীতে দুটো মূল মেরুর উদ্ভব ঘটেছিল, একদিকে ফার্স্ট ওয়ার্ল্ড আর একদিকে সেকেন্ড ওয়ার্ল্ড, এই দুটো মূল মেরু, এবং তারপরে আরেকটা আমাদের দেশ নাসের এবং টিটো, নেহেরু টিটো নাসেরের নেতৃত্বে একটা তৃতীয় বিশ্ব। কিন্তু যদি ওই জায়গা থেকে দেখি তাহলে দেখবো যে এই যে দ্বিমেরু বিশ্ব, সোভিয়েতের পৃথিবী আর আমেরিকার পৃথিবী, এই যে দুটো পৃথিবী, এর অবসান ঘটেছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে, তাই না? Exactly. কিন্তু দেখা গেছিল, এবং সেই সময় খুব ইন্টারেস্টিং, ফ্রান্সিস ফুকুয়ামা, মার্কিন ইতিহাসবিদ, তিনি বলেছিলেন যে ইতিহাসের মৃত্যু ঘটেছে, ইতিহাস শেষ হয়ে গেছে, এরপরে শুধুমাত্র পুঁজিতন্ত্রেরই জয়গান হবে, এরকম কথা তিনি বলেছিলেন। আজকে কিন্তু আমরা দেখছি যে গোটা বিশ্বেই একটা গ্লোবাল সাউথের উত্থান ঘটছে। সেটা আপনি বলতে পারেন যে সেটা হয়তো পুঁজিতন্ত্রেরই আরেকটা ব্লক, কিন্তু যেটা হচ্ছে মার্কিন হেজিমনি চ্যালেঞ্জের মুখে পড়ছে। গোটা পৃথিবী জুড়ে ডি ডলারাইজেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং রাশিয়া এবং চীনকে কেন্দ্র করে এবং গ্লোবাল সাউথকে কেন্দ্র করে একটা নতুন একটা পোল তৈরি হয়েছে, যেই পোলটা অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। আপনি যদি ট্রাম্পের রিসেন্ট বক্তৃতা খেয়াল করেন, আফটার ভেনেজুয়েলা ইনসিডেন্ট, যেটা মাদুরিকে কিডন্যাপ করলো, কার্যত একটা মাফিয়া গ্যাংস্টার স্টেট হিসেবে নিজেকে প্রমাণ করলো আমেরিকা, তারপরেই ট্রাম্প যখন গ্রিনল্যান্ডের কথা বারবার করে বলছেন, তখন কেন উনি বলছেন যে আমাদেরকে গ্রিনল্যান্ডটা দখল করে নিতে হবে? উনি তখন তার যুক্তিটা ভেরি ইন্টারেস্টিং। যুক্তিটা হচ্ছে, আমরা যদি গ্রিনল্যান্ডটাকে দখল না করে নিই, তাহলে চীন এবং রাশিয়া গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে। আমরা চীন এবং রাশিয়াকে আমাদের নেইবার, প্রতিবেশী হিসেবে চাই না। তার মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে চীন এবং রাশিয়ার যে থ্রেট, সেটা একটা রিয়েল থ্রেট। সেটা চীন সমাজতান্ত্রিক কি সমাজতান্ত্রিক না অন্য বিতর্ক, আমি সেটার মধ্যে যাব না। রাশিয়া সাম্রাজ্যবাদী ভূমিকায় আছে কি নেই সেটা একটা অন্য বিতর্ক। কিন্তু এটা আগে একটা সময় যখন ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, দুটো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে লড়াই ছিল, এখন কিন্তু আবারও ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে পৃথিবীতে গ্লোবাল সাউথের উত্থান ঘটছে, এবং ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেজিমনি, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ছে, নিঃসন্দেহে এটা বলা যায়। হ্যাঁ, এইখানে খুব গুরুত্বপূর্ণ যে আগের মতো একটা, মানে যখন কোল্ড ওয়ারের সময়ের কথা তুমি বললে, কোল্ড ওয়ারের সময় যে বাজার দখলকে মূলত সহজ করে বললে বাজার দখলের লড়াই ছিল, তার থেকে দুটো বিশ্বযুদ্ধ আমরা দেখেছি। তো এটাও কি সেই চরিত্রেরই নয়? হ্যাঁ, একেবারেই তাই। বাজার দখলের জন্য তো বটেই। দ্বিতীয় বিশ্ব, কোল্ড ওয়ার শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, যখন দুটো সুপার পাওয়ারের উত্থান ঘটলো, একদিকে ইউএসএসআর আর একদিকে ইউএসএ, তাদের মধ্যেকার লড়াই গোটা বিশ্বের বাজারকে দখল করবার জন্য, এবং সেক্ষেত্রে মহাকাশে কেন্দ্রিক প্রতিযোগিতা থেকে শুরু করে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি, এটা সবটার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এখনো একই রকম জিনিস ঘটছে, মূলত বাজার দখলকে কেন্দ্র করে। এবং যেটা ঘটনা হচ্ছে যে মার্কিন পুঁজি সে চীনের কাছে অনেকটা বাজার হারাতে বসেছে, হারাচ্ছে। আপনি যদি আফ্রিকার দিকে তাকান, খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে আফ্রিকায়। একটার পর একটা দেশ তারা ফ্রান্সের যে ফ্রেঞ্চ আধিপত্যকে খারিজ করছে, ফ্রেঞ্চ আধিপত্য থেকে বেরিয়েছে। যেমন বুরকিনা ফাসোতে ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে, নাইজেরে এই ধরনের ঘটনা ঘটছে। কাজেই গোটা বিশ্বেই পশ্চিমা সাম্রাজ্যবাদের যে গ্রন্থি, সেই গ্রন্থিটা কিন্তু দুর্বল হচ্ছে। সেটা দুর্বল হয়ে কি ভালো কিছু হচ্ছে, বেটার কোনো বিকল্প হচ্ছে, এটা একটা অন্য আলোচনা, সেই আলোচনাতেই আমি যাব না। আমি বলতে চাইছি মার্কিন হেজিমনি চ্যালেঞ্জ হচ্ছে, ডলার হেজিমনি চ্যালেঞ্জ হচ্ছে, এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। হ্যাঁ, ও তো আনপ্যারালাল, মানে বিশ্ব মোড়ল হয়ে বসে আছে, সেইখানে চ্যালেঞ্জ হচ্ছে। এই চ্যালেঞ্জটা হচ্ছে আলাদা কোনো সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকেই ওই রাশিয়া চীন তারা করছে বলে আমি মনে করি, সেটা অন্য আলোচনা। এবার তুমি বলো যে গ্লোবাল সাউথ কথাটা বললে, এই গ্লোবাল সাউথ ব্যাপারটা যদি একটু সহজ করে বলো আমাদের দর্শকদের। মানে গ্লোবাল সাউথ ইজ ভেরি ইজি। মানে বলা যেতে পারে পৃথিবীর নিচের দিকটাকে যদি আমরা দেখি, তাহলে সেটাকে আমরা গ্লোবাল সাউথ বলতে পারি। পৃথিবীর দক্ষিণাঞ্চল, এর মধ্যে আমরা এশিয়াকে দেখতে পারি, আমরা আফ্রিকাকে দেখতে পারি। মানে এই যে ইউরোপ এবং উত্তর আমেরিকার বাইরের যে পৃথিবী, তার যে রাজনৈতিক উত্থান,
যদি হয়ে থাকে আদেও, তো দাবি করা হচ্ছে সেটা হয়েছে, সেই দাবি কতটা সঠিক কতটা সঠিক নয় এটা সম্পূর্ণ একটা আলাদা আলাদা আলোচনার বিষয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তার যে ডেসপারেশন, সে যে ফ্যানাটিক আচরণ করছে, সেইখান থেকে মনে হয় যে এই গ্লোবাল সাউথের যে থ্রেট মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, এটা একটা খুব মানে জীবন্ত ঘটনা। এই থ্রেটটা আছে। আচ্ছা, এখানে কি এটা আর একটা কারণ হতে পারে? এটা তো রাষ্ট্রীয় চরিত্রের ব্যাপার তো আছে, সেটা অন্য কথা। তার সাথে সাথে ট্রাম্প নিজে একজন মানে বহুজাতিকের অংশীদার, নিজে একজন বড় ব্যবসায়ী, ওয়ার্ল্ড ফেমাস ব্যবসায়ী। তাহলে তার ব্যক্তিগত স্বার্থ কি, মানে এখানে রাষ্ট্রীয় স্বার্থ তো তাদের দেখতেই হয়, দেখবেই, কর্পোরেট স্বার্থ দেখতেই হয়, দেখবে। তার সাথে সাথে কি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, যেটা আমার মনে হয় ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা। এটা আমার মনে হয় যে শুধু ট্রাম্প নয়, এর আগেও আরো অনেক বিপুল বিত্তশালী ব্যবসায়ীরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় বিভিন্ন দেশের ক্ষমতায় গিয়ে বসেছেন, এবং রাজনৈতিক নেতারা সর্বত্র, সে একজন আমাদের পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে তারা তো সবাই ব্যক্তি স্বার্থের জন্যই কাজ করেন, কিন্তু মার্কিন স্টেটের যে স্বার্থ, এইটাকে শুধুমাত্র ব্যক্তি ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা দিয়ে শুধুমাত্র বলছি না, আমি বলতে চাইছি যে তার সাথে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান বলা যেতে পারে, যুক্ত হয়ে একটা আছে গুরুত্বপূর্ণ উপাদান বলা যেতে মার্কিন পারে রাষ্ট্রের যে তাদের ক্যাপিটালিস্ট বা কর্পোরেটের স্বার্থের সাথে ও নিজেরও স্বার্থ যুক্ত হয়ে এইরকম একটা ডেসপারেসির জায়গায় যায়। এটা হতে পারে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিটা একটু মজার, যেমন ধরুন বার্নি স্যান্ডার্স, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ ভোকাল একজন বামপন্থী নেতা, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা, প্যালেস্টাইনের পক্ষে তীব্র অবস্থান নিয়েছেন। স্যান্ডার্সও কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে একজন পুঁজিপতি। কাজেই এই যে মানে মানে কোন পুঁজি, মানে কোন পুঁজিপতি বেশি খারাপ, কোন পুঁজিপতি কম খারাপ, এইগুলো আসলে মানে যেহেতু অবজেক্টিভ রিয়েলিটি গুলো বদলে বদলে যায় দেশ ভেদে, কাজেই সেটা একটা বড় আলোচনার বিষয়। কিন্তু এই যে মানে সরাসরি বললে লাম্পট্য বলা যায়, যেটা এইভাবে করছে ট্রাম্প এখন করছে, তো এটা কি সামগ্রিকভাবে পুঁজিবাদী সংস্কৃতি? পুঁজিবাদ তো আর গালাগালির জায়গা না, ওটা একটা সময় তার প্রগতিশীল ভূমিকা ছিল, কিন্তু সে অবক্ষয়িত হতে হতে সে এমন একটা জায়গায় এসেছে যে সে যে সংস্কৃতি প্রসার চাইছে, সেই সংস্কৃতির কারণেই কি এত এইভাবে বলার? আমার যেটা মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড বিভিন্ন কারণেই হতে পারে, সেটা সোভিয়েতের চাপ, চীনে বিপ্লব হয়ে গেল ইত্যাদি বিভিন্ন কারণেই খানিকটা সিভিলাইজড হয়েছিল। মানে সে সরাসরি গুলি করতো না, সে ইনজেকশন দিয়ে মানুষ মারতো, মানে ব্যাপারটা এইরকম আর কি। সেটা অনেকদিন ধরেই চলছিল, এবং যেটা হচ্ছে গত কয়েক বছরে, আপনি যদি বিশেষ করে পোস্ট কোভিড যে বাস্তবতা, সেখানে মার্কিন ক্যাপিটালিজম সে তার যাবতীয় প্রগতিশীলতার গণতন্ত্রের যে মুখোশগুলো ছিল, সেই মুখোশগুলো খুলে ফেলছে। সেই মুখোশগুলো আর রাখার কোনো প্রয়োজন হচ্ছে না। ইনফ্যাক্ট গোটা বিশ্বেই দক্ষিণপন্থা তার মুখোশ খুলে ফেলছে। আপনি যদি ইন্ডিয়াতেও দেখেন, তাহলে বাজপেয়ীর সময়কার বিজেপির শাসন আর নরেন্দ্র মোদীর সময়কার বিজেপির শাসনে আমাদের এখন এতটাই দুর্ভাগ্য, আমাদের মাঝে মধ্যে মনে হয় বাজপেয়ী যেন খানিকটা বেটার ছিলেন। হ্যাঁ, এরপরে যদি যোগী আদিত্যনাথ তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে হয়তো মনে হবে মোদী ঠিক অতটা খারাপ ছিলেন না। কাজেই আমরা যেন ভুলে না যাই যে ট্রাম্প বা রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ফারাক হচ্ছে, ট্রাম্প মানে রিপাবলিকানরাও বোমা ফেলেন, ডেমোক্র্যাটরাও বোমা ফেলেন, শুধু ডেমোক্র্যাটদের বোমারু বিমানের সঙ্গে মানবাধিকার, গণতন্ত্র এই একটা পতাকা ঝোলানো থাকে। কিন্তু এখন আর ওই পতাকাটাও রাখার দরকার নেই, আরো খোলাখুলি এই ঘটনাটা ঘটছে। এই ঠিক এই জায়গা থেকে আমার আর একটা প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে কি সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা বিশ্ব শান্তির কথা ভেবে তৈরি হয়েছিল এবং একটা সময় পর্যন্ত একটা ভূমিকা পালন করেছিল, সেটা কি এখন অকার্যকরী হয়ে যাচ্ছে? অনেকদিনই তো, মানে আমি জানি না যে ইউএন তার তার কার্যকারিতা আসলে কোথায়। আমরা গত 2.5 বছর ধরে পৃথিবীর বুকে একটা লাইভ জেনোসাইড দেখছি, একটা চলন্ত গণহত্যা চলছে গত 2.5 বছর ধরে। মানে চোখের সামনে 1 লক্ষ মানুষকে খুন করা হলো, গোটা পৃথিবীর চোখের সামনে হাজার হাজার শিশুকে খুন করা হলো, সমস্ত বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হলো, মানুষের জীবন নরকে পরিণত করা হলো। ইউএন এটাকে জেনোসাইড বলছে, গণহত্যা বলছে, কিন্তু তার কার্যকারিতা কোথায়, তার ভূমিকা কি? তার কোনো ভূমিকা নেই কার্যত। এবং ইসরায়েলের মতো একটা ক্রিমিনাল স্টেট, সে যখন একদম সরাসরি ইউএন কে পর্যন্ত হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে ইউএন এর কিছু করার আসলে ক্ষমতা নেই। কাজে ইউএন একটা কাগুজে সংগঠনে পরিণত হয়েছে, এটা তো
বলাই যায়। তাহলে কি এই যে ভয়াবহ পরিস্থিতি যেখানে ইউএন তার ভূমিকা পালন করতে পারছে না, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে আমরা কাকে বুঝবো, এটাও একটা খুব একটা কথা। পৃথিবীতে কোনো কিছুই আগের মতো করে তো হয় না। ধরুন প্রথম বিশ্বযুদ্ধ যেভাবে হয়েছে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেভাবে হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ ওরকম ভাবে হওয়া বাস্তবতা আছে বলে আমার মনে হয় না। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, তার একটা সীমা ছিল। আর এখন পৃথিবীতে যত পরিমাণে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, তাতে বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তি, প্রতিটি শক্তি একটু বড় শক্তি যারা, তারা গোটা বিশ্বটাকেই বহুবার ধ্বংস করে ফেলতে পারে। কাজে বিশ্বযুদ্ধ আপনি আপনার সমস্ত মারণাস্ত্র নিয়ে যদি যুদ্ধ করেন, তাহলে সেটা আপনার অস্তিত্বের জন্যই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। এই জায়গায় পৃথিবী যাবে কিনা আমি জানি না, কিন্তু যেটা হতে পারে যে যুদ্ধের অনেকগুলো রূপ থাকতে পারে, বিশেষ করে ট্রেড ওয়ার একটা প্রবল বড় জায়গায় চলে যেতে পারে। এবং এই ট্রেড ওয়ার থেকেও কিন্তু একটা সময় আমাদের মতো দেশ বা আমাদের থেকেও যারা পিছিয়ে থাকা দেশ, আফ্রিকার দেশগুলো বা এরকম নানান দেশ, তারা বড় দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে। মানুষ মারার জন্য আপনি পারমাণবিক বোমা ব্যবহার করবেন না ক্ষুধাকে ব্যবহার করবেন, এইগুলো নিয়ে কথা হতে পারে। কিন্তু আমার মনে হয় না পুরোনো মডেলে, 20 শতকের মডেলে 21 শতকে কিছু হবে, সেটা বিপ্লব না, বিশ্বযুদ্ধও না। তোমার এই কথার পরিপ্রেক্ষিতে একটা আপ্তবাক্যের মতো কথা অনেকদিন আগে বইয়েতে পড়েছিলাম মনে হয়, প্রিপারেশন ফর ওয়ার ইজ দ্য বেস্ট সিকিউরিটি অফ পিস, বা এরকম কিছু শব্দ ছিল। তো এই ব্যাপারটা কি সেই রকম দাঁড়াচ্ছে যে সবাই তৈরি, ফলে আবার সবাই ধ্বংসের আশঙ্কায় সেটা প্রয়োগ করবে না, অস্ত্রগুলো? এটা খুবই বিপজ্জনক একটা জায়গা, যখন আমরা দেখছি যে উত্তর কোরিয়াকে এত বিরোধিতা সত্ত্বেও আমেরিকা আক্রমণ করতে পারে না। আমার উত্তর কোরিয়ার শাসন নিয়ে প্রচুর সমালোচনা থাকতে পারে, কিন্তু আমেরিকা আক্রমণ করতে পারে না। কেন পারে না? কারণ উত্তর কোরিয়াতে পারমাণবিক অস্ত্র রয়েছে। অথচ এই প্যালেস্টাইন, যার হাতে এমন কোনো শক্তিশালী অস্ত্র নেই, তার জন্য তাকে গণহত্যার শিকার হতে হচ্ছে। এই বাস্তবতা আসলে আমাদের আরো দুর্ভাগ্যজনক এই সিদ্ধান্তের দিকেই পৌঁছে দেয় যে পৃথিবীতে ট্রাম্পের মতো শাসকরা রাজত্ব করে, নেতানিয়াহুর মতো শাসকরা রাজত্ব করে, যে পৃথিবীতে বোলসোনারোর মতো শাসকরা রাজত্ব করে, সেই পৃথিবীতে আপনি যদি যুদ্ধাস্ত্রের দিক থেকে স্বাবলম্বী হন, সেটাই হচ্ছে আপনার সার্বভৌমত্বর গ্যারান্টি। এটা ভীষণ আনফরচুনেট, ভীষণ খারাপ, ভীষণ দুর্ভাগ্যজনক। হ্যাঁ, কিন্তু এইটাই আসলে এখনকার বাস্তবতা, এবং এই বাস্তবতাটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, এখন যে বিডিআর এবং তথ্য যুদ্ধের একটা ব্যাপার এসে গেছে, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে? এটা তো ডিপেন্ড করছে যে পৃথিবীর বিভিন্ন দেশের প্রেক্ষিতে কিরকম ভাবে। আমাদের দেশে আমরা সেটা সবচাইতে ভালো দেখি যে আমাদের দেশের যে মেইন স্ট্রিম মিডিয়া ইন্ডাস্ট্রি, তার প্রায় পুরোটাই দাঁড়িয়ে রয়েছে ফেক নিউজের উপরে। ক্রমাগত মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা দিনের পর দিন সেগুলো প্রচার হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই সেই প্রশ্নে আসবেন, আমি জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য, যে বাংলাদেশে বর্তমানে যে মোহাম্মদ ইউনূসের সরকার, সেটা একটা চূড়ান্ত ব্যর্থ, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করা একটা জঘন্য সরকার, তারা ক্ষমতায় রয়েছে। কিন্তু সেই সরকারকে কেন্দ্র করে এখানে যে পরিমাণে ফেক নিউজের চাষ হচ্ছে, সেটা আসলে মোহাম্মদ ইউনূসের সরকারকে বৈধতা দিচ্ছে। কিছুদিন আগেই যেরকম দেখলাম, প্রচার হলো যে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারির ছুটি বাতিল হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে, বাংলাদেশে শুক্র এবং শনিবার ছুটি থাকে, আমাদের যেমন রবিবার ছুটি থাকে। 15ই আগস্ট কোনো সময় যখন রবিবার যখন পড়ে, তখন স্বাভাবিকভাবেই ছুটির তালিকায় সেটা উল্লিখিত হয় না, অন্যভাবে উল্লিখিত হয়। বাংলাদেশের ক্ষেত্রে এইবারে অন্তত তাই হয়েছে। কালকে দেখলাম বিনা সিকরি একটা মিডিয়ায় বলছেন, আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে হাসাহাসি হচ্ছে, যে তিনি বলছেন যে বাংলাদেশে নাকি জিজিয়া কর আরোপ করা হয়েছে সংখ্যালঘুদের ওপর। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে, ভীষণ ভাবে হচ্ছে, আমাদের দেশে যেরকম ভাবে হচ্ছে বাংলাদেশেও হচ্ছে। কিন্তু যখন এই ধরনের মিথ্যে জিজিয়া কর আরোপের মতো কথা, সিঁদুর পরা যাচ্ছে না, এই ধরনের কথা যখন বলা হচ্ছে, সেটা আসলে ওই অপরাধটাকে, বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে খারাপ কাজগুলোকে আসলে লঘু করে দেয়, আসলে লঘু করে দেয়। একই জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, একই জিনিস ইংল্যান্ডে হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, মাদুরোকে কি করা হলো? মাদুরোকে কিডন্যাপ করা হলো। মাদুরোকে একটা মাফিয়া স্টেট, একটা গ্যাংস্টার স্টেট, একটা ওল্ড স্কুল সাম্রাজ্যবাদীদের কায়দায় তাকে বাড়ি থেকে সস্ত্রীক তুলে আনলো। আপনারা কি খেয়াল করেছেন বিবিসি তার কর্মীদেরকে, আমার এটা ভাবতে কষ্ট, আমি জাস্ট কয়েক মাস আগে বিবিসির সদর দপ্তরে গেলাম, অনেকটা সময় কাটালাম ওখানে, যারা কাজ করেন তার আমাদের বন্ধু
দাদা সিনিয়র, তাদের কিছু করার নেই, তাদের পেটের দায়ে কাজ করতে হয়, আমাদের রিপাবলিকের কর্মীদের মতোই। বিবিসি তার কর্মীদেরকে একটা নির্দেশনামা পাঠিয়েছে যাতে বলা হচ্ছে মাদুরো সংক্রান্ত খবরে কিডন্যাপ শব্দটা ব্যবহার করা যাবে না, অন্য শব্দ বলতে হবে। এটা গোটা পৃথিবীর ছবি, গোটা পৃথিবীর ছবি। আনফর্চুনেটলি ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা দেখি বা সাউথ এশিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখি, বিশেষ করে ভারতের কথা বলবো, এই ফেক নিউজ এটা জনগণকে এবং রাষ্ট্রকে অনেকটা বেশি প্রভাবিত করে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান স্টেটের একটা বেশ বড়সড় হাতিয়ার হচ্ছে এই ফেক নিউজ চালানো ইন্ডাস্ট্রিগুলো। এটা খুব প্যাথেটিক, কিন্তু এটাই বাস্তবতা। হ্যাঁ, এটা তো এরকম হওয়া অস্বাভাবিক নয়, এই কারণে যে মিডিয়া মালিক আর কলকারখানার মালিক এখন একই, ফলে তারাই রাষ্ট্রকে সহায়তাই করবে, এবং গদি মিডিয়া কথাটা ওখান থেকেই এসেছে। যাই হোক, আমরা হামাস বা বাংলাদেশ এই সমস্ত ব্যাপারগুলো, প্যালেস্টাইন, এগুলো ছুঁয়ে গেছি। আচ্ছা, হামাসের সাথে অনেকেই সাধারণ প্যালেস্টাইনিকে মিলিয়ে মিশিয়ে দেখানোর চেষ্টা করছে, এটা কি ঠিক বা উচিত? আমি জানি না আসলে, মানে তাহলে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আপনাকে তৃণমূল বলতে হয়, সমস্ত ভারতবাসীকে আপনার বিজেপি বলতে হয়, তাই না? সমস্ত বিহারবাসীকে আপনার জেডিইউ বলতে হয়। হামাস একটা পলিটিক্যাল শক্তি, রাজনৈতিক শক্তি, হ্যাঁ, যেই শক্তিটা প্যালেস্টাইনের একটা অংশের সবচাইতে বড় শক্তি এই মুহূর্তে। কিন্তু কোনোভাবেই হামাস সমস্ত ফিলিস্তিনিকে রিপ্রেজেন্ট করে না। এবারে হামাসের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। হামাসের যখন উত্থান, হামাসের সূচনা যখন হলো, সেই সময় হামাসকে ফান্ড করেছিল ইসরায়েল। তখন ইয়াসের আরাফাতের নেতৃত্বে পিএলও, তারা খুব গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল। তখন প্রথম ইন্তিফাদা হয়েছিল, হ্যাঁ, মিড 80s-এ। সেই পিএলওর শক্তি কমানোর জন্য হামাসকে তুলে ধরা হলো। তারপরে যখন অসলো চুক্তি হলো, এই নিয়ে আজকে আলোচনার এত সুযোগ নেই, আর্লি 90s-এ যখন অসলো চুক্তি হলো, আরাফাত আপোস করলেন এবং নোবেল পিস প্রাইজ ইত্যাদির সমস্ত ব্যাপার স্যাপার ঘটলো। সেই সময় পিএলও নেতৃত্বের আপোসকামিতার ফলে হামাসের উত্থান ঘটলো, একেবারেই। এবং এটা মনে রাখতে হবে, হামাস একা প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম একেবারেই করছে না। ওখানে মার্ক্সবাদী লেনিনবাদী গেরিলাদের দুটো খুব পাওয়ারফুল এবং অ্যাক্টিভ গ্রুপ আছে। একটা পপুলার ফ্রন্ট, যাদের নেত্রী ছিলেন ডায়লা খালেদ, আমাদের বন্ধুরা অনেকেই পপুলার ফ্রন্ট করেন। আর একটা ডেমোক্রেটিক ফ্রন্ট, তারা অনেকটা হার্ড লেফট, আমাদের এখানকার ভাষায় বলতে গেলে অতি বাম, হ্যাঁ, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ইভেন ইসলামিস্টদের মধ্যে একমাত্র হামাস নেই, এখানে পিআইজে, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ, তারা একটা খুব ইম্পর্টেন্ট ফোর্স। ফাতার একটা খুব বারঘৌতি, যিনি এখন জেলে রয়েছেন, ইসরায়েলের জেলে, ফাতার যে র্যাডিকাল অংশ, তারা ওখানে কাজ করছে। এই সবটা মিলিয়ে প্যালেস্টাইনের সংগ্রাম। আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামে যেরকম ভগৎ সিংরা ছিলেন, ক্ষুদিরাম বসুরা ছিলেন, আশফাক উল্লাহরা ছিলেন, আবার ধরুন নেতাজি সুভাষচন্দ্র পন্থীরা ছিলেন, এরকম বিভিন্ন মতাদর্শের মানুষজন তারা ছিলেন। তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন যে এই ভারতকে মুক্ত করবেন বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কমিউনিস্টরা ছিলেন, আওয়ামী লীগ ছিল, ভাসানীর নেতৃত্বে ন্যাপের মানুষরা ছিলেন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন মুক্তিযুদ্ধকে সফল করবেন বলে। প্যালেস্টাইনেও তাই ঘটছে, এবং এটাই স্বাভাবিক। কাজেই যারা প্যালেস্টাইনের সঙ্গে হামাসকে এক করে দিতে চান, তারা আসলে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামকে একমাত্রিক সরল রৈখিক ভাবে দেখতে চান। এটা ইতিহাসের সঙ্গে সম্পূর্ণ প্রতারণা করা। বেশ ঠিক। প্যালেস্টাইন ইসরায়েলের যে সংকট, এটাকে কেউ কেউ ধর্মীয়, কেউ কেউ উপনিবেশিক, কেউ কেউ রাজনৈতিক, এইভাবে দেখছেন। অ্যাকচুয়ালি বিষয়টা কি? ওয়েল, এটা ছাড়া ধর্মের তো কোনো আলাদা করে কোনো যোগ নেই না। ধর্মের যোগ কি করে থাকবে? ধরুন, আমি আগেও বলেছি যে যীশু খ্রিস্ট কোথায় জন্মেছিলেন। যীশু খ্রিস্ট, মানে মনে করা হয় যে যীশু খ্রিস্ট একটা আস্তাবলে জন্মেছিলেন, তাই না? তো সেই আস্তাবলটা যেখানে ছিল বলে মনে করা হয়, সেইখানে এখন একটা চার্চ রয়েছে, ঠিক আছে, বেথলেহেমে। ওইখানে একটা চার্চ রয়েছে, ওই চার্চের মধ্যে একটা সুড়ঙ্গ রয়েছে। ওই সুড়ঙ্গের, মানে এখন যেখানে ওই সুড়ঙ্গটা, মনে করা হয় ওখানেই একটা আস্তাবল ছিল যেখানে জিসাস জন্মেছিলেন। ওই সুড়ঙ্গের গায়ে একটা বড় লাল রঙের একটা তারা আঁকা রয়েছে। প্রত্যেক বছর বড়দিনে ওই তারাটাকে আলো দিয়ে সাজানো হয়। আমি ওই চার্চের যিনি ফাদার, আমি তার ইন্টারভিউ করেছি। তিনি আমায় বলেছেন 2023 থেকে কোনো বড়দিনে আমরা আলোটা জ্বালছি না, কারণ এই গণহত্যাটা শুধু প্যালেস্টাইনের মুসলমানদের উপর সংগঠিত হচ্ছে না, শুধুমাত্র আরব
মুসলিমদের ওপরে সংগঠিত হচ্ছে না, আরব খ্রিস্টানদের ওপরে গণহত্যা সংগঠিত হচ্ছে। প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্রের নাম হচ্ছে জর্জ আবাস। তিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা ছিলেন। তিনি নিজে ছিলেন একজন খ্রিস্টান। কাজেই এইটা হচ্ছে সম্পূর্ণভাবেই ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই। এটাকে ধর্মীয় ফ্রেমে যারা বন্দি করতে চাইছেন তারা কি বলবেন? আমাদের এখানকার ক্ষুদিরাম বসুরা যখন স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, তারা তো মা কালীর সামনে তারা রক্ত দিয়ে তারা শপথ নিয়েছিলেন, তাই না? তারা কি হিন্দু রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন? বা যদি চেয়েও থাকেন, কেউ চেয়েও থাকেন, যদি কোনো মুসলিম তারা যদি মনে করেন যে খিলাফত আন্দোলন যারা করেছিলেন যে আমরা বা তার আগে পরে আমরা এখানে খিলাফত কায়েম করি, যদি এই জায়গা থেকে ব্রিটিশের বিরোধিতা করে থাকেন, বা যদি কোনো কমিউনিস্ট তিনি এখানে সমাজতন্ত্র কায়েম করবেন বলে ব্রিটিশের বিরোধিতা করে থাকেন, আমি কোনটাকে দেখব? আমি তো দেখবো তার ব্রিটিশ বিরোধিতাকে। প্যালেস্টাইনের ক্ষেত্রেও একই ঘটনা, একদম এক ঘটনা। আর সেই জন্যই যারা ধর্মীয় দিক থেকে দেখতে চাইছেন তারা খুশি হতে পারবেন না, এই কারণে যে আরব বিশ্বের বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো এই নিয়ে একেবারেই নীরব। এই নীরবতাটা একেবারেই, এবং এই যে তথাকথিত মুসলিম উম্মা তার যে ধারণা, এই মুসলিম উম্মায়ের ধারণায় সৌদি আরব যেই দেশে নাকি পবিত্রতম তীর্থ রয়েছে ইসলাম ধর্মের, তাদের যে নির্লজ্জতা এবং তারা সম্পূর্ণভাবে এই গণহত্যাকে আমার সমর্থন করছে। আমার মনে পড়ে লন্ডনে একটা বিরাট মিছিল, সেই মিছিলে 11 লক্ষ লোক হয়েছিল। আমি সেই মিছিলে হাঁটতে হাঁটতে দেখলাম যে একজন মুসলিম মানুষ তিনি একটা বিরাট বড় ব্যানার ক্যারি করছেন। সেই ব্যানারে লেখা মুসলিম লিডার্স আর রিয়েল আইডিএফ, আইডিএফ মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। মানে উনি বলতে চাইলেন এই সৌদি আরবের মতো দেশগুলোর যে তথাকথিত মুসলিম শাসক, তারাই প্রকৃতপক্ষে আসলে ইসরায়েলের সেনার ভূমিকায়, ইসরায়েলের প্রক্সির ভূমিকায় তারা আসলে কাজ করছে। এটা 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 প্যাথেটিক, এটাই প্রমাণ করে আসলে নিপীড়িত মানুষ, মজলুম যে জনতা, তাকে ধর্মের রঙে দেখা যায় না, দেখা যায় হচ্ছে তার নিপীড়নের রঙে তাকে দেখতে হয়। আচ্ছা, বেশ, আমরা এবার একটু আন্তর্জাতিক থেকে বাংলাদেশে আসি, আমাদের খুব নিয়ারেস্ট প্রতিবেশী নেবার স্টেট। তার পরিস্থিতি সম্পর্কে তো তুমি একদম ডে টু ডে আপডেট রাখো, তো এখন সেখানকার পরিস্থিতিটা কিরকম? বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে হচ্ছে যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে তাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এবং এই নির্বাচনটার জন্যেই মানে শেখ হাসিনার বিরুদ্ধে এত মানুষের যে ক্ষোভ, এবং পৃথিবীর অনেক দেশেই তো অভ্যুত্থান ঘটেছে, নেপালেও কিছুদিন আগে অভ্যুত্থান হলো, আমাদের শ্রীলঙ্কায় অভ্যুত্থান হয়েছে, পৃথিবীর দেশে দেশে অভ্যুত্থান ঘটছে। নেপালে অভ্যুত্থানের মাধ্যমে কেপি ওলিকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু এরকম কি আপনি দেখেছেন যে কেপি ওলি তার সমস্ত এমপি টেমপি সহ আরেকটা দেশে পালিয়ে গিয়ে লুকিয়ে বসে আছে? সেরকম তো হয়নি। কেপি ওলি পলিটিক্স করছে, এবং কালকেও তার পার্টির লোকদের সাথে আমার কথা হলো, কেপি ওলি ইলেকশনে ঝাপা 5 কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই না? নেপালে, শ্রীলঙ্কায় আপনি রাজাপাক্ষের পার্টি, যে রাজাপাক্ষ উৎখাত হলেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশে হচ্ছে একটা ইউনিক কেস, যেখানে বা এরকম আরো কিছু কিছু দেশে ঘটেছে, যেখানে ঝাড়ে বংশে নির্মূল হয়ে যেতে হলো আওয়ামী লীগকে, কিন্তু বাংলাদেশে মানুষ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, তাদের যে মূল অংশ, কারণ 71 একটা সেটেল ফ্যাক্ট, 71কে কখনো আপনি আন্ডু করতে পারবেন না। আপনার মনে প্রচুর খায়েশ থাকতে পারে, আপনার মনে হতে, বা আমাদের এখানকার হিন্দুত্ববাদীদের যেমন প্রচুর খায়েশ রয়েছে যে তারা একটা বৃহত্তর হিন্দু রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে, সীমানা অনেক দূর পর্যন্ত, ইরান আফগানিস্তান পর্যন্ত, সেগুলো তো খায়েশ থাকতে পারে। আমি খায়েশ নিয়ে কিছু বলছি না, এটা মানুষের স্বপ্ন, মানুষ স্বপ্নে বাঁচে। যেমন কমিউনিস্টরা, তারাও এরকম স্বপ্ন দেখতে পারেন যে তারা একটা বিপুল একটা সমাজতান্ত্রিক ভারত গড়ে তুলবেন। আমি প্রত্যেকটা স্বপ্নকে রেসপেক্ট করি। তেমনি বাংলাদেশ এরকম কিছু মানুষ আছেন যারা মনে করেন যে 71 যেটা হয়েছিল সেটা বিচ্ছিন্নতাবাদ। হ্যাঁ, প্রত্যেকটা রেসপেক্ট তুমি করতে পারবে না, ওই মৌলবাদীদের যে স্বপ্ন তাকে রেসপেক্ট করি। আমি প্রত্যেক স্বপ্নকে রেসপেক্ট করি, কারণ স্বপ্ন দেখার অধিকার মানুষের রয়েছে, সেটা যত খারাপ স্বপ্ন হোক। আমি সেই স্বপ্নকে বিরোধিতা করতে পারি, কিন্তু স্বপ্ন দেখার অধিকারের প্রতি আমার খুবই, সে যতই অবাস্তব হোক, যতই গণবিরোধী হোক, এবং সেই স্বপ্নের মধ্যে যদি আমাকে হত্যা করতে চাওয়া হয়, আমি আপনার সেই স্বপ্নকে আমি রেসপেক্ট করবো। আপনি স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আপনি অবাস্তব স্বপ্নে বাস করছেন। বাংলাদেশের ক্ষেত্রে 71 একটা সেটেল ফ্যাক্ট। পাকিস্তান পন্থীরা বাংলাদেশে বলতে চান যে 71 একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন,
কথাটা তো সত্যি। বিচ্ছিন্ন হয়েছে মানেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, কিন্তু মজাটা হচ্ছে দেশের 90% মানুষ ওই বিচ্ছিন্নতাটা চেয়েছেন এবং পাকিস্তানি শাসনের বিরুদ্ধে। এইটা ঠিক যে তার ঠিক পরেই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেটা বাংলাদেশে বাস্তবায়িত হয়নি যে কারণে, এবং বাকশালী যে স্বৈরাচার তারপরেই কায়েম হয়েছিল এবং তারপরে আরো নানা ঘটনা, এটার ফলে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের বা মুক্তিযুদ্ধ শব্দটার প্রতি তরুণ প্রজন্মের যতটা ভালোবাসা থাকার কথা ছিল ততটা নেই। পশ্চিমবঙ্গের উদাহরণ হচ্ছে খুব ভালো। ধরুন লাল পতাকা মানুষের মুক্তির পতাকা, আমাদের ছোটবেলায় এই লাল পতাকাকে একটা বড় অংশের মানুষ ভয় পেতে শুরু করেছিল। সেইটার আমি এর বিতর্কে যাচ্ছি না, কিন্তু এইটার দোষটা লাল পতাকার নয়, এইটার দোষটা লাল পতাকাকে নিয়ে এমন কিছু কাজ যারা করেছেন তার। বা ধরুন আপনি আমার চেয়ে অনেক বেশি জানবেন, বন্দে মাতারম স্লোগান দিয়ে প্রফুল্ল চাকি বা এই আমাদের ক্ষুদিরাম বসুরা প্রাণ বিসর্জন দিয়েছেন, কিন্তু 72 থেকে 77 পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা সময় যেখানে বন্দে মাতারম স্লোগান একটা আতঙ্কের জন্ম দিয়েছে, তাই না? তুমি জয় শ্রীরাম, তার মধ্যে অসুবিধা তো কিছু নেই, মানে শ্রীরাম তো ভালো, জয় সিয়ারাম বলুন, জয় শ্রীরাম বলুন, কিন্তু সেই স্লোগানের রাজনৈতিক ব্যবহার যেটা একটা ডিটাচমেন্ট তৈরি করছে, বাংলাদেশেও এটা হয়েছে। এবং বিশেষ করে গত 15 বছর এটা সুতীব্র ভাবে হয়েছে। অজস্র উদাহরণ দেওয়া যায়। একদিকে শেখ হাসিনা, তিনি মদিনা সনদের কথা বলছেন, তিনি গোটা দেশে 550টা মডেল মসজিদ তৈরি করছেন, হেফাজতে ইসলামের সঙ্গে সখ্য নিয়ে চলছেন, হেফাজতে ইসলাম তাকে কওমি জননী বলছে, অন্যদিকে তিনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, এর ফলে মুক্তিযুদ্ধ ডিসক্রেডিট হয়েছে। কিন্তু এটা সেটেল ফ্যাক্ট। তো বাংলাদেশে যেটা হয়েছে 5ই আগস্টের পরে, যে কার্পেটের তলায় থাকা যে সমস্ত দক্ষিণপন্থী অতি দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তি, তারা কার্পেটের ওপরে উঠে এসছে। যেমন জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, সে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সর্বত্র আবরণ ছিল। হ্যাঁ, এরকম মানে অর্থাৎ রাজাকার পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছিল আওয়ামী লীগ। সেই রাজাকাররা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন তারা নিজেরা সামনে এসছে। কিন্তু বাংলাদেশের মাটিতে যে রেজিস্ট্যান্স, সেটা একটা প্রবল রেজিস্ট্যান্স। এবং 12 তারিখের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এখনো পর্যন্ত যদি না কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে বিপুল ম্যান্ডেট পেয়ে বিএনপি তারা ক্ষমতায় আসতে চলেছে। এবং বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তিনি খুব স্পষ্টভাবে যেটা বলেছেন যে 71 হচ্ছে বাংলাদেশের জাতির ভিত্তি, 71 হচ্ছে বাংলাদেশের ভিত্তি, এই 71 থেকে আমরা পিছু হটতে পারি না, পারবো না। এবং বিএনপির এই জোটে মার্ক্সবাদী দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারা সেখানে তারা রয়েছে। এবং কিছুদিন আগে কমিউনিস্ট পার্টি, বাসদ মার্ক্সবাদী সহ বামপন্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে, আমরা দেখলাম। কাজেই ফেয়ার নির্বাচন হলে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু এই সম্ভাবনা কিন্তু থেকে যায় বাংলাদেশে ভারতের মতোই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। আপনি কি রিসেন্টলি রয়টার্স এর একটা নিউজ খেয়াল করেছেন, যেখানে রয়টার্স জামাতে ইসলামীর যিনি আমিরে জামাত শফিকুর রহমান, তিনি কার্যত রয়টার্স এর কাছে স্বীকার করেছেন যে ভারতীয় গোয়েন্দারা তার সঙ্গে কিছুদিন আগে বৈঠক করেন এবং তারা অনুরোধ করেন যে এই বৈঠকের কথা যেন বাইরে না বেরোয়, এই বৈঠকটা যেন গোপনে থাকে। গোপন থাকলো না, প্রকাশ্যে চলে এলো। কাজে আমরা জানি না যে আশেপাশে কি হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ, তারা নরেন্দ্র মোদীর ছবি নিয়ে তারা নিউ ইয়র্কে মিছিল করেছে, লং লিভ নরেন্দ্র মোদী বলে। আওয়ামী লীগের সমর্থক, হ্যাঁ, কিছুদিন আগে, হ্যাঁ, লং লিভ নরেন্দ্র মোদী বলে তারা ইয়েতে মিছিল করেছে নিউ ইয়র্কে। সর্বত্র নিউজ হয়েছে আন্তর্জাতিক মিডিয়া। হাসিনাকে আগলে রেখেছে, সেই জন্য হ্যাঁ, হতে পারে সেটা। কাজে এই যে সার্বিক পরিস্থিতি যেটা, সেটার একমাত্র সমাধান হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। বেশ, আচ্ছা, তরুণ সমাজ আর ডিজিটাল মিডিয়া এই রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আনতে পারছে? ওয়েল, গোটা পৃথিবী জুড়েই যে জেন জি প্রোটেস্ট, হ্যাঁ, অর্থাৎ কিনা 90-এর দশকের শেষে যাদের জন্ম, তারা একটা ব্যাপক না বলছে, তারা রিজেক্ট করছে, তারা সমস্ত অসাম্যকে রিজেক্ট করছে, তারা বৈষম্যকে রিজেক্ট করছে এবং সমস্ত প্রাতিষ্ঠানিকতাকে রিজেক্ট করছে। এবং অধিকাংশ ক্ষেত্রে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি এবং মেইন স্ট্রিম যে পলিটিক্যাল মতাদর্শ গুলোকে তারা রিজেক্ট করছে। এটা তো ভালো মন্দ দুটো দিকে আছে, বিপজ্জনক ব্যাপার আছে, আবার সম্ভাবনাও আছে। রাজনৈতিক আন্দোলন তো আসলে মানুষের মতো, এটা সাদা বা কালোতে তো হয় না। আপনি যখন হিটলারকে হারানোর কথা বলবেন, তখন আপনি রেপ অফ বার্লিনও তো আপনি বলবেন। মানে যদি আপনি ইতিহাসের সঙ্গে মানে আপনি জাস্টিস করতে চান, তাহলে তো আপনাকে রেপ অফ বার্লিনের কথাও বলতে হবে। কাজেই সবটা নিয়েই
কিন্তু এই যে তরুণ প্রজন্ম, তার যে ক্ষোভের ভাষা, তার যে প্রতিরোধের যে ভাষা, সেইটা কিন্তু সম্পূর্ণভাবেই সোশ্যাল মিডিয়া সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবং আহ, এই এই যে তরুণ প্রজন্মের যে লড়াই, তার যে সংগ্রাম, এটাকে যদি আমরা অ্যাকনলেজ না করি, তাহলে আমরা হয়তো এই সময়টাকে ঠিকভাবে বুঝতে পারবো না। ঠিক। আমরা এবার অনেকটা সময় কথা বলেছি, আমরা আস্তে আস্তে একটু আমাদের দেশের কথাও এসেছে, আর একটু স্পেসিফিকলি বলছি, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা শক্তিশালী আছে আপাতত? একেবারেই শক্তিশালী নেই। আমরা তো পরিষ্কারভাবে দেখছি যে নির্বাচন কমিশন তারা একটা পার্টিকুলার রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় সংসদীয় গণতন্ত্রের এত বড় দুর্দিন আগে কখনো আসেনি। আমরা এমার্জেন্সি দেখিনি, আপনারা দেখেছেন। হ্যাঁ, কিন্তু ওটা ছিল ঘোষিত এমার্জেন্সি। এটা একটা অঘোষিত এমার্জেন্সির মধ্যে রয়েছে, যেখানে আমরা দেখছি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করবার জন্য ব্যবহার হচ্ছে। ভোট চুরির মতো একটা ঘটনা ঘটছে, যেখানে এটা একটা সিস্টেমেটিক রিগিং। এটা সেই সিপিএম আমলে বুথ দখল বা তৃণমূল যেরকম ভাবে পঞ্চায়েত ভোটে ভোট লুট করে এরকম নয়। এটা সিস্টেমেটিক রিগিং, যেটা ভারতীয় গণতন্ত্রকে ভেতর থেকে ধ্বংস করে ফেলছে, এবং এটা খুবই আনফরচুনেট। এবং আরো আনফরচুনেট আমার মনে হয় সর্বোচ্চ আদালতের ভূমিকা। এটা আমরা আলোচনা করতে পারি কিনা মন খুলে, সেটা নিয়ে একটা সংশয়। এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু এটাই বলা যায় যে ভারতীয় গণতন্ত্রের নিয়ে যে চলছে তাতে একটা ভূমিকা পালন করেছে কিছু নথিকে বৈধ, যেটা খুবই সবার কাছে আছে, যেটা আধার কার্ড, সেটাকেও ওই নথি অন্যতম নথি হিসেবে গ্রহণ করেনি নির্বাচন কমিশন। ভোটার কার্ড তো এখনো করেনি। যেগুলো সবার কাছে আছে সেইটা বাদ দিয়ে কেন এসআইআর এ এমন সব নথি চাইছে যেগুলো অধিকাংশ মানুষের কাছে নেই, বিশেষত খেটে খাওয়া দুর্বল শ্রেণীর মানুষ, যাদের বাড়িঘরের ঠিক নাই, উদ্বাস্তু, এখানে আছে কাল পরে পরিযায়ী শ্রমিক, এই সমস্ত বিরাট একটা অংশের মানুষ, তাদের যে সমস্ত নথিপত্র চাইছে এবং বেকায়দায় ফেলছে, এবং এই নিয়ে একের পর এক মর্মান্তিক সব সংবাদগুলো উঠে আসছে। এইটা তো সুপ্রিম কোর্ট যে হস্তক্ষেপ করতে পারতো বা করা উচিত, তা তো করছে। আমার যেটা মনে হয় যে ভারতীয় গণতন্ত্রের এখন একটা গভীরতর অসুখের পর্যায়ে চলছে, এবং আনফরচুনেটলি ভারতীয় রাষ্ট্র তার নিজের নাগরিকদের বিরুদ্ধে, ভারতীয় রাষ্ট্র তার নিজের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এটা একটা খুব বড় সংকট, এবং এই সংকটের কি উত্তর হবে সেটা তো আমি জানি না আসলে। এবং আগের যে সংকটগুলো ইন্ডিয়ান ডেমোক্রেসি ফেস করেছে, এই সংকটটা মূলগতভাবে তার থেকে আলাদা। এই পার্থক্যটা বোধহয় অ্যাকনোলেজ করাটা জরুরি। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন এসে যাচ্ছে যে রাজ্য সরকার বলছে যে ফেডারেল স্ট্রাকচার দুর্বল করছে কেন্দ্রীয় সরকার। এটা একটা অর্থে খানিকটা সত্যই, নানান ঘটনা দিয়ে প্রমাণ করা যায় যে তারা তাদের মতো করে সব ক্যাপচার করতে চাইছে, ফলে ফেডারেল স্ট্রাকচারের তো আঁকা করছে না। আবার রাজ্য সরকারেরও ভূমিকা ছোট জায়গার উপরে তাদেরই মতো। এটা কি একমত? একেবারে সম্পূর্ণ একমত, একদম সম্পূর্ণ একমত। আমরা আলোচনার শেষ দিকে এসে গেছি, এবারে আমরা একদম পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য নিয়ে দু একটি কথা বলবো, তারপরে আমরা এটা আলোচনায় ইতি টানতেই হবে, কারণ সময় একটা ব্যাপার। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কি আদর্শ ভিত্তিক নাকি ক্ষমতা কেন্দ্রিক? ওয়েল, আমার মনে হয় যে এটাকে না এরকম সাদা কালো হিসেবে দেখা যায়। আপনি রাজনীতি বলতে কি বোঝাচ্ছেন সেটার উপর নির্ভর করে। রাজনীতি বলতে যদি আপনি সংসদীয় রাজনীতি বোঝান, তাহলে বলতে হবে যে এখানে নীতি, নৈতিকতা, মূল্যবোধ এগুলোর কোনো জায়গায় নেই। মানে আজকে যে একটা রাজনৈতিক দল করছে, কালকেই সে জার্সি বদলে আরেকটা রাজনৈতিক দল করলো, ভূমিকা কি থাকবে? এটা কাইন্ড অফ ব্যবসার মতো গোটা বিষয়টা। কিন্তু আমরা যদি গত বছরের 24 সালের কথাই বলি, যখন অভয়া আন্দোলন আমরা দেখলাম, সেটাও একটা রাজনীতি। একটা রাত্রিবেলায় আমরা দেখলাম যে রাত দখলের জন্য সাধারণ মানুষ নেমে এলেন, হাজারে হাজারে নেমে এলেন। আমরা জুনিয়র ডাক্তারদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দেখলাম। যদিও এই পলিটিক্সটা দীর্ঘস্থায়ী হয়তো রূপ পেল না, বা এই লড়াই থেকে একটা নতুন রাজনীতি বেরিয়ে এলো না, কিন্তু এটা প্রমাণ করে যে নতুন রাজনীতির জন্ম না হলেও আমরা তার প্রসব যন্ত্রণাটা কিন্তু খানিকটা হলেও হয়তো আমরা দেখতে পেলাম। আমার কাছে এটা তো খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হলো। আমি শেষ প্রশ্ন করতে চাইছি, আর বেশি আলোচনা আমাদের অবকাশ থাকছে না। তরুণ সমাজ কি রাজনীতি বিমুখ হয়ে পড়ছে? এরকম একটা অনেকদিন থেকেই শোনা যায়, মাঝে মাঝে এই কথাটা শোনা যায়। তোমার কি মত? আমার কাছে এটার তো উত্তর হচ্ছে আবারও সেই রাজনীতিটা বলতে আমি কাকে বুঝবো।
রাজনীতি বলতে কি আপনি রাজনৈতিক ব্যবসা বলবেন, যে আপনি মুদিখানার দোকান না দিয়ে আপনি একটা কাউন্সিলর হলেন, সেটা আপনার জন্য লাভজনক। যদি এইটা আপনি রাজনীতি বলেন তাহলে হ্যাঁ ডেফিনেটলি তরুণ সমাজ কেন, সবাই রাজনীতি বিমুখ হচ্ছে, সবাই। মানে কেউ তো চাইবে না চোর বা ডাকাতির মাধ্যমে, সাধারণভাবে একটা বড় অংশের মানুষ চাইছে না। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক পরিসরে দেখেন তাহলে দেখবেন আমি যেটা জেনজি নিয়ে কথা বলার সময় দেখলাম যে এই যে কিছুদিন আগে ম্যাডাগাস্কারে আন্দোলন হলো, তার আগে হংকং এ এত বড় আন্দোলন হলো, দেশে দেশে ফ্রান্সে আন্দোলন হলো, ইতালির শ্রমিকরা যে একটা এবং তরুণ শ্রমিক তারা একটা ঐতিহাসিক আন্দোলন করলেন। এই প্রত্যেকটা ঘটনা, এই আন্দোলনটা কিন্তু জড়াগ্রস্ত প্রবীণ মানুষরা করছেন না, এটা তরুণরাই করছেন, এবং আমাদের থেকেও অনেক ছোট যারা বয়সে তারা করছেন। কাজেই আমি তো বলবো বরঞ্চ তরুণরা একটা নতুন রাজনীতি খুঁজছেন এবং নতুন রাজনীতির জন্ম দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু রাজনীতি বলতে আপনি যদি পুরনো রাজনীতির কথা বলেন, যেটা 20 শতকীয় রাজনীতি, হ্যাঁ আমলাতান্ত্রিক রাজনীতি, একটা বাম আমলাতন্ত্র, এদিকে একটা ডান আমলাতন্ত্র, সেটার সাথে তরুণরা এঙ্গেজ করতে পারছেন না নিজেদেরকে, তরুণরা ইন্টারেস্টিং লাগছে না তাদের কাছে, তারা বোর হয়ে গেছেন এই রাজনৈতিক প্র্যাকটিস গুলো নিয়ে। কাজে আমার কাছে এই তথাকথিত রাজনীতি বিমুখতাটাই একটা গুরুত্বপূর্ণ রাজনীতি বলে মনে হয়। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। অনেক সময়, মূল্যবান সময় তোমার নিলাম আমরা প্রদর্শিকা টিভির পক্ষ থেকে। তোমাকে থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।